বৈযোগ চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম হাওয়ার্ড ফাস্টের উপন্যাস কনসিভড ইন লিবার্টি, বইটির আজ পঞ্চম পর্ব। আলো নিভে আসে, মিলিয়ে যায় কয়েকখানার আলোর ঝিলিক। তার বদলে দেখা দেয় গভীর ছায়া। বিকেলটা দীর্ঘ আর মন্থর লাগে। তারপর চটপট নেমে আসে রাতের আধার। সঙ্গে সঙ্গে ঠান্ডাও বাড়তে থাকে। গাছের গুড়ির বেড়ার ফাঁক দিয়ে শিরশিরে ঠান্ডা হাওয়া ঢোকে কয়েকখানায়। মেঝে বরফের মতো ঠান্ডা। আমাদের হাত পা জমে শক্ত হয়ে আসে। নড়াচড়া করে খানিকটা আরাম পাওয়ার চেষ্টা করি। তিনবার বাইরের পাহারাওয়ালা বদলি হয়। ভাঙা দরজার ফুটো দিয়ে স্পষ্টই দেখতে পাচ্ছি জীর্ণবাস শীর্ণ সৈনিকটির চেহারা। এখনো পর্যন্ত কিছুই খেতে দেয়া হয়নি আমাদের। খিদের জ্বালায় প্রথমে আতপাগলা হয়ে পড়ি। প্রথম খিদে এমনই তীব্র হয়। তারপর গা সওয়া পেটের জ্বালা ক্রমে ক্রমে কামনার রূপ নেয়। সব কিছুর জন্য, বাঁচার জন্য ছটফট করে মানুষ। তেষ্টার মতো এ জ্বালা সহ্য করা আর তত কঠিন নয়। আমরা দরজায় ধাক্কাধাক্কি করি। পাহারাওয়ালা, ও পাহারাওয়ালা, দোহাই খ্রিস্টের, আমাদের কিছু খাবার আর একটু জল দাও। দরজার কাছাকাছি এসে উৎসুক দৃষ্টিতে আমাদের দিকে তাকায় সে। একটু জল দাও। ভালো খাবারের কিছু অপচয় করতে বলছো? সে বলে। যা হোক কিছু, খানিকটা জল হলেও চলবে। ভাবছো বুঝি আমি খুব মজা করে খেয়েছি? তোমার কি মনে করো এক পক্ষের মধ্যে মাংস জুটেছে আমার? সে জিজ্ঞাসা করে। আমাদের খানিকটা জল এনে দাও। সে এক পাত্র জল এনে দেয় এবং আমরা ঢকঢক করে খাবার সময় সে আমাদের লক্ষ্য করতে থাকে। বলে, সত্যি তোমরা হতভাগা। ওয়েনের লোকজনদের যে এত দুরবস্থা তা আগে শুনিনি তো। কয়েদখানায় আমাদের রাখছো কেন? জিজ্ঞেস করিনি তো। রাত নেমে আসে। বরফ ঠান্ডা মেঝেতেই শুয়ে পড়ি। গরম হবার জন্যে কেন্টন আমার গা ঘেঁষে শুয়ে পড়ে। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে চার্লি। কালো ছায়ামূর্তির মতো দেখায় তাকে। চোখ বুজে ঝিমুতে ঝিমুতে পাশে শোয়া দেহটিকে বেস বলে মনে হয়। কয়েদখানাকে মনে হয় আমাদের সাবেক আস্তানা। ভাবি, বেস এখনই হয়তো নড়ে উঠবে, আমাকে স্পর্শ করবে, আমার দাড়িতে হাত বুলিয়ে দেবে। বেসের কথা বলবার জন্য অপেক্ষা করি। ঘুমের ঘোরেও হয়তো তার কণ্ঠস্বর শুনতে পাব। প্রথমে তার কথার টুকরো কানে আসে, ক্রমে খানিকটা বেশি, তারপর আরও বেশি। কেন্টনকে ঝাঁকানি দিয়ে বলি, বেস, তুমি বেস? তোমার কি মাথা খারাপ হলো নাকি আলেন? না, স্বপ্ন দেখছিলাম। বড্ড খিদে পেয়েছে কেন্টন। তোমার কি মনে হয় ওরা আমাদের খাবার দেবে? খেতে না পেলে আর কতদিন বাঁচতে পারে মানুষ? আমাদের যদি ফাঁসিও দিতে চায় তাহলেও তো খেতে দেয়া উচিত, বাঁচিয়ে রাখা দরকার। চার্লি গজগজ করে ওঠে। আমি ফাঁসি কাঠে ঝুলছি নে। ঈশ্বরের দিব্যি আলেন, ফাঁস গলায় পড়বার আগে আত্মহত্যা করব। গুলি করে ভালো করিনি, কেন্টন অনুশোচনা করে। যখন ধরেই ফেলল তখন গুলি করা উচিত হয়নি। বেসকে ওরা প্রথমে গুলি করেছে, বিড়বিড় করে বলি। আরে বোকা, তুমি কি ভাবছো তুষার আর বরফের মধ্য দিয়ে 500 মাইলও হেঁটে যেতে পারত? মোহকের মতো অত দূরে হেঁটে যাওয়ার মতো মেয়ে ও নয়। কেন যে ওকে সঙ্গে নিয়েছিলে তাই ভেবেই আমি অবাক হয়ে যাই। দিনরাত কোনো মেয়ের সঙ্গে কাটালে তার উপর একটা আসক্তি, একটা মায়া জন্মায়। মেয়ে ছাড়া এমন ভয়ানক ঠান্ডার রাত কাটানো যায়? সঙ্গিনী আমারও ছিল, কেন্টন বলে, কিন্তু সে তো বিবাহিতা স্ত্রী নয়। বরফের উপর দিয়ে দীর্ঘ পথ চলব মনস্থ করে কিছুতেই আমি মেয়ের বোঝা সঙ্গে নিতাম না। থাক, আলেনকে একলা থাকতে দাও, চার্লি বলে ওঠে। বেচারি অনেক দুঃখ পেয়েছে। মেয়েটি তো মারা গেছে, তাই না? হ্যাঁ, মারা গেছে। তাহলে আলেনকে খানিকটা আনমনা থাকতে দাও। কেন্টনের ওপর কোনো বিদ্বেষ নেই আমার। শান্তভাবে বলি, সঙ্গিনীর জন্যেও কোনো শোক করব না। ও তো আর আমার বিবাহিতা স্ত্রী নয়, তাছাড়া পুরুষের যোগ্যও নয়। আর বলতে পারি না।
দুহাতে মুখ চেপে ধরি। আমি জানি সেই গভীর থমথমে নিস্তব্ধতার মধ্যে ওরা আমার ফোঁপানি শুনছে। তারপর অনেকক্ষণ সবাই চুপ করে থাকে। শান্তি যেখানে পায়চারি করছে সেদিক থেকে বরফে চুরমুর শব্দ কানে আসে। কয়েকখানা চালে বাতাসের সাঁই সাঁই শব্দ। সুয়েলকিল নদীর দিক থেকে বাঘের ডাক শোনা যায়। ছাউনি ফেলবার আগেকার একটি ঘটনার কথা মনে পড়ে। এন্ডিওয়াইনে এক যুদ্ধ হয়। সে যুদ্ধে ৪ নম্বর নিউ ইয়র্ক রেজিমেন্টের ৩ জন মারা যায়। তারপর থাকে ৯ জন। এরপর মস ফুলার, এডওয়ার্ড ফ্লাগ আর ক্লার্ক ভ্যান্ডিয়ারের মরে থাকে ৬ জন। এইবার যাচ্ছে আলেন হেল, চার্লস গ্রিন আর কেন্টন ব্রেন্নার। হেনরি লেন অমুমূর্ষ। ক্লার্ক মারা গেছে, কিন্তু মরবার সময় আমায় অভিশাপ দিয়ে গেছে। এডওয়ার্ডও পুড়ে যাচ্ছে আগুনের মতো। ইহুদিটি সজ্ঞানে শান্তিতে মারা গেছে। সহসা তার ওপর আমার হিংসে হয়, বেজায় রাগ হয়। ইহুদিদের বিছানার পাশে হাঁটু ভেঙে বসা জেকবের ছবি কল্পনা করবার চেষ্টা করি। বাকি থাকে এলি, একমাত্র এলি। জোরে কোঁকিয়ে উঠি। চার্লি বলে, শান্ত হও আলেন। আমরা যা দেখেছি, এতটা দেখলে কোনো মানুষের ভয় থাকে না। হ্যাঁ, কোনো ভয় থাকে না, আমি পুনরাবৃত্তি করি। কেন্টন বলে, মরতে ভয় পাই না, কিন্তু ফাঁসিতে মরতে ভয় হয়। জয় পাহাড়ে একটা লোকের ফাঁসি হয়। মাথা খারাপ হয়ে লোকটা তার লেফটেন্যান্ট অফিসারকে খুন করে, এজন্য তাকে ফাঁসি দেয়া হয়। ভগবানের নামে হলফ করে বলতে পারি, পাহারা দেবার সময় দেখেছি নেকড়েগুলো তার দেহের জন্য লাফালাফি করছে। এত সবও তোমার চোখে পড়ে কেন্টন? চার্লি হাহা করে হেসে ওঠে। ভগবান সাক্ষী, সত্যিই দেখেছি। দেখলাম চাঁদের আলোয় নেকড়েগুলো লাফিয়ে অনেক উঁচুতে উঠছে। থাক, আর বলবার দরকার নেই, আমি চেঁচিয়ে উঠি। ওসব কথা আর বলতে হবে না। এরপরে নিস্তব্ধতা উত্তেজনা সৃষ্টি করে। আমি যেভাবে চিন্তা করছি, ওরাও যদি সেইভাবে চিন্তা করে, মানে আস্তানা ছেড়ে আসবার পর প্রতিটি সিদ্ধান্তের কথা ভাবে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় বলতে পারি। কেন্টন ভাবছে, বেস না থাকলে আমরা অনেক দূর চলে যেতে পারতাম। তাহলে বেসের মৃত্যুর পাপ যদি কেন্টনের হয়, তবে তার মৃত্যুর পাপ আমার। হঠাৎ আমার মনে হয় যে আজকের রাতে বেস যদি এখানে থাকতো, তাহলে সে ভরকাতো না, কোনো ভয় পেত না, শুধু আমার সঙ্গে সঙ্গে থাকতে চাইত। তার মুখ প্রশান্ত থাকত, এবং হাত দিলেই সেই প্রশান্তি আমি অনুভব করতে পারতাম। কেন্টনকে বললাম, মরবার সময় বেস খুব যন্ত্রণা পেয়েছিল কি? তুমি তো তাকে পড়ে যেতে দেখেছিলে কেন্টন। মুখে কি কোনো যন্ত্রণা চিহ্ন ছিল? এখন আর কোনো যন্ত্রণাই নেই, কেন্টন বলে। বুকে ব্যথা নিয়ে সে মরেছে, এ কথা যদি ভাবি তো আর কোনোদিন মনে শান্তি পাব না। চার্লি বলে, আমার এক ভাই মারা গেছে। আমার বয়স তখন 11। বসন্তে মারা যায়। তাকে বলতে শুনেছি যে মরতে কোনো যন্ত্রণা ভোগ করতে হয় না। বারবার সে বলেছে কথা। কিন্তু ফাঁসিতে মরা আলাদা জিনিস, বিমর্ষভাবে কেন্টন বলে। দরজার কাছে নড়াচড়ার শব্দ হয়। কপাট খুলে যায়। বাইরের পাতলা অন্ধকারে শান্তি এবং অপর একটি লোকের ছায়ামূর্তি দেখা যায়। একদৃষ্টে আমরা চেয়ে থাকি। অবাক হয়ে ভাবি, কে এলো? তারপর বুঝতে পারি এলি এসেছে। আর কোনো শঙ্কা থাকে না। আস্তানা ছেড়ে যাবার পর এমন শান্তি আর পাইনি। আমার পেশিগুলো ঢিলে হয়ে পড়ে। অবশভাবে দুপাশে হাত ঝুলিয়ে দিয়ে ঠান্ডা মেঝেতে উঠে বসি। চোখ ফেটে জল আসে আমার। কেন্টন জানত, মনে হয় আমরা সবাই জানতাম। কেন্টন বলে, একবার ভেতরে এসো না এলি। তার কণ্ঠস্বর অনেকটা স্বাভাবিক হয়েছে। সামান্য একটু সময় থাকতে পারে, শান্তি বলে। ভেতরে ঢুকে এলি দরজার পাশে দাঁড়ায়। জিজ্ঞেস করে, আলেন আছে এখানে? সবাই আছে এলি, কেন্টন বলে। আমি যেখানে বসে আছি সে জায়গাটা বেশ অন্ধকার। উঠে দাঁড়িয়ে এলির কাছে যাই। তার কাছাকাছি গিয়ে আমি তার মুখ দেখার চেষ্টা করি। হাত বাড়িয়ে তার কোট ধরি। আহ, তোমায় দেখে ভারী খুশি হলাম এলি। আমাদের ঘেন্না করছো না তো? ভেবেছিলাম হয়তো তোমাদের ফিরিয়ে আনবে না, আস্তে আস্তে বলে সে। তোমার হাতটা দাও এলি, তুমি আমাদের উপর রাগ করো না। সে হাত বাড়িয়ে দেয় এবং 2 হাতে আমি তার হাত চেপে ধরি। দস্তানা পরা হাতের স্পর্শ অনুভব করতে চাই।
এসে খুবই ভালো করেছো, চার্লি বলে। বরফের মধ্যে দিয়ে অনেকটা পথ হাঁটতে হয়েছে। তবু এসে খুবই ভালো করেছো, এলি। ভাবলাম কেমন আছো দেখে যাই। এটুকু হাঁটতে আর কি এসে যায়। কি করে খবর পেলে? ওরাই খবর দিল যে তোমাদের ধরে এনেছে, আর একজন গুলিতে মরেছে। ওরা বেসকে গুলি করেছে। মারা গেছে? সেইখানেই মারা যায়। কি হবে সে জানতো না। আমার হাতের মধ্যেই তার প্রাণ গেছে, এলি। বেচারি। যাক, এখন ভালোভাবে বিশ্রাম করতে পারবে। কেন্টন এতক্ষণ দূরে দূরে রয়েছে। এইবার সে পেছনের দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ায়, বলে, এলি, তুমি কি রাগ বা ঘৃণা নিয়ে এসেছো? না। যদি তাই এসে থাকো তো বলছি শোনো, আমি এর নেতা ছিলাম। আমি আলেনকে পালাবার মতলব দিই। মেয়েটি জানায় আলেন যদি তাকে না নিয়ে যায় তো সে মরবে। আলেন তখন আমাকে কথা দেয়। অতএব মেয়েটির মৃত্যুর দায়িত্ব আমারই, এলি। নিজেকে আর অনর্থক কষ্ট দিও না, কেন্টন। মেয়েটি এখন যে শান্তিতে আছে সে শান্তি বেচারি পেত না। মোলায়েম কণ্ঠে বলে এলি। আমরা একজনকে গুলি করেছি, এলি। ওরা হয়তো আমাদের ফাঁসি দেবে। এলি কোনো জবাব দেয় না। ওরা বলছে আমরা নাকি একজন সৈনিককে হত্যা করেছি। কেন্টন একটানা বলে চলে। তার গলায় কোনো উত্তাপ বা আবেগ নেই। একে ঠিক হত্যা বলা চলে না। আমরা মাঠ দিয়ে পালাচ্ছিলাম। তখন ম্যাকলেনের লোকজন আমাদের লক্ষ্য করে গুলি ছুড়ল। চার্লি আর আমি অপেক্ষা করছিলাম আলেন আর মেয়েটির জন্য। দেখলাম আচমকা গুলি খেয়ে মেয়েটা পড়ে গেল। তখন আমি বন্দুক তুলে ম্যাকলেনের একটা লোককে গুলি করে সাবার করি। আমি চিৎকার করে বলি, না না, ও হত্যা করেনি। কার গুলিতে মরেছে তা ঠিক বলা যায় না। আমার কথা যেন শোনেনি এইভাবে কেন্টন বলে যেতে থাকে। জানো এলি, আমার বন্দুকের লক্ষ্য অব্যর্থ। গোটা মোহকে কোনোদিন কেউ আমায় হারাতে পারেনি। কেমন করে যে লক্ষ্য ভেদ করি তা তো তুমিও দেখেছ, এলি। আমিই লোকটাকে গুলি করেছি। কথাটা কিন্তু মনে রেখো। আমি হলক করে বলছি। না না, ও মিথ্যে কথা বলছে, ফিসফিস করে চার্লি বলে ওঠে। খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে এলি, কোনো কথা বলে না। আমি জানি কি হচ্ছে তার মনের মধ্যে। বুঝতে পারছি তার পক্ষে কোনো কথা বলা কত শক্ত। আমাদের দিকে সে কয়েক পা এগিয়ে আসে। তারপর ধীরে ধীরে বলে, তোমাদের জন্য কয়েক টুকরো নুন দেয়া মাংস এনেছি, আর কিছুই আনতে পারিনি। কেন্টন যে হরিণটা শিকার করেছিল এ তারই মাংস, মনে আছে? আছে, যন্ত্রচালিতের মতো নিষ্প্রাণ কণ্ঠে কেন্টন বলে। মাংসের টুকরো কটি এলি আমার হাতে দেয়। পলকের জন্য থমকে দাঁড়ায় আমার সামনে, যেন অন্ধকারে আমার মুখ চোখ দেখতে চায়। তারপরে সে পেছনে ফিরে এক ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। মাংসটুকু ভাগাভাগি করে আস্তে আস্তে চিবই আমরা। কাঠের বেড়ায় ঠেস দিয়ে আবার বসে পড়ি তিনজনে। চার্লি বলে, খুন করবে বলে তো আমরা তাক করিনি, কেন্টন। তুমি তো কোমরের কাছে বন্দুক ধরেছিলে। কোমরে বন্দুক রেখে কেউ গুলি করে লক্ষ্য ভেদ করতে পারে না। কেন্টন জবাব দেয় না। আমি হাত বাড়িয়ে তার হাঁটু স্পর্শ করি। নীরবে সে আমার হাত চেপে ধরে। যে করেই হোক ধীরে ধীরে রাতটা কেটে যায়। যন্ত্রণা সইবার ক্ষমতার চাইতেও বোধহয় বিস্মৃতির ক্ষমতাই মানুষের বেশি। পাত্রে খানিকটা জল ছিল, তাও জমে বরফ হয়ে গেছে। কয়েকখানার বেড়া কাগজের মতো পাতলা। এই ঠান্ডা মেঝেই শুয়ে রাত কাটিয়েছি আমরা। গরম হওয়ার জন্য গা ঘেঁষাঘেঁষি করে থেকেছি। ক্রমে ভোরের আলো দেখা দেয়। আমাদের অবস্থা তখন জীবন ও মৃতের মতো। মেঝে ছেড়ে উঠে দাঁড়াবার চেষ্টা করি, কিন্তু সাধ্য নেই। হাত পা নাড়াচাড়া করতে পারি না। সারা দেহ মরা লাশের মতো শক্ত হয়ে গেছে। হামাগুড়ি দিয়ে কোনো মতে দরজার কাছে এসে ধাক্কাতে শুরু করি। কেউ সাড়া দেয় না। ক্লান্ত হয়ে নিজেরাই থেমে যাই। দৈহিক যন্ত্রণার সম্পর্কে বোধ যেন নষ্ট হয়ে গেছে। কোনো রকম অনুযোগ না বা কাতরোক্তি না করে অজ্ঞানের মতো পড়ে থাকি। চার্লি বলে, এমনিভাবে আর একটা রাত কাটাতে হলে আর ফাঁসির দরকার হবে না। অবশেষে দরজা খুলে যায়। দেখি দরজার সামনে প্রহরী আর এক অচেনা অফিসার। সে আমাদের উঠতে বলে। শরীর কাঠ হয়ে গেছে। দুদিনে মাত্র এক টুকরো মাংস জুটেছে। 4 হাত পায়ে কোনো মতে দাঁড়ানো গেল। গতরাতের ভার্নামের সঙ্গে যে ঘরে কথা হয় সেই কাঠের বাড়িতেই নিয়ে যায় আমাদের। কথা বলবার ক্ষমতা আমাদের নেই।
খান কয়েক চেয়ার আছে ঘরে, ধপ করে বসে পড়ি। আগুন জ্বলছে ঘরে। আগুনের এমন মধুর উত্তাপ কোনো দিন উপভোগ করিনি। তারটা বেশ নতুন আর বিস্ময়কর লাগে। প্রথমে আগুনের কাছাকাছি যেতে ভয় ভয় করে, তারপর আস্তে আস্তে এগিয়ে যাই। ফাঁসি দেওয়া পর্যন্ত এরা টিকবে বলে মনে হচ্ছে না তো, অফিসার বলে। হা ভগবান, কি বিচ্ছিরি কাণ্ড কারখানাই যে হচ্ছে। তারপর আমাদের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে বলে, খাওয়া জুটেছে কতকাল আগে? সামান্য কিছু মাংস আছে, দাঁড়াও, খানিকটা ঝোল আনাচ্ছি। ভুট্টা আর আলু দিয়ে ঝোল বানানো হয়েছে, কাঠের পাত্রে করে আমাদের দেয়া হলো। তাই হাভাতের মতো গপ গপ করে খেয়ে ফেলি। আহ, অনেকদিন এমন খাবার মুখে যায়নি। চার্লি বলে, এখানে তো বেশ ভালো খাবারের বন্দোবস্ত দেখছি। খেয়ে শরীরটা বেশ চাঙ্গা হয়ে ওঠে। আগুনের পাশে ভিড় করে আমরা পা সেঁকে নিই, কোটের বোতামও খুলে ফেলি। চমৎকার আগুন, এমন আগুন মেলা ভার। ঘরের মধ্যে বেশ উষ্ণ আবহাওয়া, কেন্টন বলে। তার অবস্থা এখন অনেকটা স্বাভাবিক হয়েছে, বিন্দুমাত্র উদ্বিগ্ন বলে মনে হয় না। আমাকেই হয়তো ফাঁসি দেবে, কি বলো কেন্টন? ঘাড় ঝাঁকানি দিয়ে সে বিস্ময় প্রকাশ করে। চার্লি একদৃষ্টে আগুনের দিকে চেয়ে আছে। কপাট না খোলা পর্যন্ত এমনিভাবেই কথা না বলে বসে থাকি। তরুণ এক অফিসার ঘরে ঢোকে। একরকম বালক বললেই চলে, মনে হয় যেন চিনি চিনি, কিন্তু মনটা এমন ভোতা হয়ে গেছে যে নামটা মনে আসে না। ভেতরে ঢুকে সে টেবিলের পাশে দাঁড়ায়, ভালোভাবে লক্ষ্য করে আমাদের। অফিসারদের কারো কারো পরনে আমাদের মতোই ময়লা ছেঁড়াখোড়া জামা কাপড়, কিন্তু এই লোকটির পরনে চোস্ত পোশাক, গায়ে নীল উর্দির গ্রেট কোট, মিলেমিশে কালো কলার, গলায় রেশমি রুমাল, মাথায় কালো ঝুটিওয়ালা টুপি, পরনে বাদামি চামড়ার ব্রিজেস, আর পায়ে উঁচু গোড়ালির কালো বুট, হাতে একটা চাবুকের বাঁট। টেবিলের উপর একখানা পা রেখে সে চাবুকের বাঁট নিয়ে আস্তে আস্তে নিজের উরুতে বাড়ি মারছে। বেশ একহারা চেহারা লম্বা লোকটি, চোখ দুটি গাঢ় কালো, চোখের পাতা নিচু করে চাওয়ার মধ্যে একটা বিশিষ্টতা আছে। তোমরা পেনসিলভানিয়ার লোক? জিজ্ঞাসা করে সে। কেন্টন ক্ষুব্ধভাবে তার দিকে তাকায়। বেশ বুঝতে পারি তরুণ ক্যাপ্টেনটিকে তার মোটেই ভালো লাগেনি। আমারও বিশেষ কোনো কৌতূহল নেই। জোর করে কোনো কিছু না ভাববার চেষ্টা করছি। চুকিয়ে দিতে চাইছি চিন্তাভাবনার বালাই, মন থেকে জোর করে মুছে ফেলতে চাইছি জয়পাহাড়ে ফাঁসির মঞ্চের ছবি। চার্লি গ্রিন ধীর লয়ে একটা সুর ভাবছে। আবার সে আমাদের জিজ্ঞাসা করে, শুধু তোমরা এই তিনজনই দল ছেড়ে এসেছিলে? কর্নেল হ্যামিল্টন নাকি? চার্লি জিজ্ঞেস করে। অফিসারদের যেভাবে সে ঘৃণা করে তা শুধু বোস্টনওয়ালাদের পক্ষেই সম্ভব। কথা বলবার সময় সে মুচকি মুচকি হাসছে। কোনো কিছু হারাবার ভয় নেই তার, এমনকি জীবন হারাবার ভয়ও নয়। কেন্টন আর চার্লির এই ভয়লেসহীন ভাব দেখে আমার নিজের উপর ঘেন্না হয়। মনে হয় যে সব মানবীয় গুণ তাদের সঙ্গে আমাকে একত্রে গেঁথে রেখেছে, তার সবকিছুই এখন তারা হারিয়ে বসে আছে। আমি যেন একলা হয়ে পড়ে গেছি। কৌতূহলী চোখে আমাদের দিকে চেয়ে ঘাড় নাড়ে অফিসারটি। এতক্ষণে ওয়াশিংটনের প্রিয় পাত্র আলেকজান্ডার হ্যামিল্টনকে চিনতে পারি। অন্য যে কোনো অবস্থায় এর সঙ্গে দেখা হলে হয়তো তাকে ঘৃণা করতাম না, কিন্তু আমাদের আজকের এই অবস্থায় তার পরিপাটি সাজ পোশাক আর এমন প্রসন্ন ভাব দেখে গা জ্বলে ওঠে। তার দামি কালো বুটের দিকে চেয়ে মনে পড়ে মৃত মসফুলারের পা থেকে আমরা কেমন করে জুতো খুলে নিয়েছি। রিপোর্ট যদি সত্যি হয় তো তোমরা তিনজন 14 নম্বর পেনসিলভানিয়ার দলত্যাগী, হ্যামিল্টন বলে। হাতিয়ার সঙ্গে নিয়ে ভাগছিলে এবং ক্যাপ্টেন ম্যাকলেনের দলের একজনকে তোমরা গুলি চালিয়ে খুন করেছ। হা ভগবান, তোমাদের দেখে পুরোদস্তুর নোংরা ভিখিরি বলে মনে হচ্ছে। আমি হলে তোমাদের পালিয়ে যেতে দিতাম। পল্টনে এমন লোক না রেখে জাহান্নামে পাঠাবার ব্যবস্থা করতাম। আপনি নিজেই তো জাহান্নামে যেতে পারেন স্যার, চার্লি বলে। এতেও তার উরুতে চাবুকের বাড়ি থামে না, যেমন চলছিল তেমনিভাবেই চলতে থাকে। মনে হয় যেন গ্রিনের কথা সে শোনেইনি। আমাদের মাথার উপরকার চিমনিটার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে সে, বলে, আজ বিকেলে সামরিক আদালতে তোমাদের বিচার হবে। বিচ্ছিরি একটা গোলমাল বাঁধিয়েছ। জয়পাহাড়ের ফাঁসির মঞ্চে তোমাদের দুষ্কর্মের বিরুদ্ধে শাস্তির একটা দৃষ্টান্ত স্থাপন করা হবে। বেশ তো, যখন হবে তখন, কেন্টন বলে। এখন বেরিয়ে যান,
হ্যামিল্টন টেবিল থেকে সরে আসে, সরাসরি এগিয়ে যায় কেন্টনের কাছে। মনে হয় এখনই হয়তো কেন্টনের মুখে সপাং করে চাবুকের বাড়ি পড়বে, কিন্তু না তো। ছেলেটির ধৈর্য আছে। ঘাড় ঝাঁকানি দিয়ে সে বলে, আদালতে তোমাদের পক্ষে সমর্থন করতে হবে আমাকে। চার্লি হেসে ওঠে বিভৎসভাবে। তার সেই হাসির তুলনায় কথা অনেক তুচ্ছ। আমাদের পক্ষ সমর্থন করার কোনো দরকার নেই, কেন্টন বলে। কিন্তু আমার উপর আদেশ এসেছে। চার্লি তখনও হাসছে। আমি উঠে দাঁড়িয়ে একটা জানলার কাছে সরে যাই। আস্তানার প্রাচীরের ওধারে সুয়েলকিল নদীর গায়ে সারবাঁধা গাছ অবধি বরফের বিস্তৃত চত্বর দেখতে পাচ্ছি। প্রভাতী রোদ তুষারের বুকে যেন নানা রঙের তুলি বুলিয়েছে। নরম হলদে আর বেগুনি ছোপের সঙ্গে মিশেছে বাদামি আমেজ, আর মাঝে মাঝে একটু সবুজ আভা। এই রঙের খেলা নতুন জীবন ও বসন্তের প্রতীক। ইহুদিটির মরবার আগেকার কথাগুলো মনে পড়ে। বসন্ত যেন এক জাগরণের মতো, ধরণীর বুকে ভগবানের কল্যাণ স্পর্শ। তার প্রসারিত হাতের স্নেহ ভালোবাসা যেন ফুটে ওঠে বসন্তের রূপ রসে। মাটি সরস আর নরম হয়ে যায়। মানুষ মরেও অনায়াসে ধরণীর কোলে শুয়ে থাকতে পারে। ফিরে দেখি হ্যামিল্টন পাইপ ধরাচ্ছে, লম্বা নলের ওলন্দাজ মাটির পাইপ। আলবেনিতে দোকানের সামনে বসে শহুরে লোকেরা এমনি পাইপ টানে। উত্তরে যে কোনো গ্রাম্য সুরিখানার দেয়াল এমনি পাইপ টাঙানো থাকে। আগুন থেকে একখানা জ্বলন্ত কাঠকয়লা তুলবার জন্য সে নিচু হয় এবং তারপর জোরসে টান মেরে চালের দিকে নীলচে তামাকের ধোঁয়া ছাড়ে। আমার চোখে মুখেও ধোঁয়া লাগে। প্রাণটা তামাক টানবার জন্য আইঢাই করতে থাকে। কত সপ্তাহ তামাক খেতে পাইনি। তামাকের ধোঁয়ার গন্ধও নাকে যায়নি অনেক দিন। সে আমার দিকে তাকায়। তার মুখে রহস্যময় হাসি খেলে বেড়ায়। ঝোঁকের মাথায় সে আমার দিকে পাইপটা বাড়িয়ে ধরে। আমি হাত বাড়াই। চার্লি আর কেন্টন আমার দিকে হাঁ করে চেয়ে থাকে। আমি পাইপটা ওর হাত থেকে নিয়ে নেই। তারপর দু এক পা এগিয়ে কেন্টনের দিকে বাড়িয়ে ধরি। সে নড়ে না। চার্লি ফিসফিস করে বলে, হায় খ্রিস্ট। ঘর ঘরে ভাঙা গলায় বলে ওঠে সে। পাইপটা নিয়ে সে টানতে শুরু করে। একদৃষ্টে ধোঁয়ার দিকে তাকিয়ে থাকে চার্লি। তারপর সহসা ধোঁয়ার মধ্যে হাত দিয়ে শিশুর মতো ফিক করে হেসে ওঠে। আবার সে পাইপটা আমাকে ঘুরিয়ে দেয়। আস্তে আস্তে আমিও টানতে শুরু করি। মাত্র দু একটা টান দিতেই কেন্টন ইশারা করে। পাইপটা তার হাতে দিই। সে দু একটা টান মারে, তারপর আচমকা পাইপটা ছুঁড়ে ফেলে। মেঝে পড়ে মাটির পাইপটা টুকরো টুকরো হয়ে যায়। হ্যামিল্টন তখনও আমাদের দিকে চেয়ে হাসছে। কেন্টন দু হাতে মুখ চেপে ধরে, গ্রিন পায়চারি শুরু করে। আমি হ্যামিল্টনকে বলি, আজকেই কি আমাদের ফাঁসি দেবে? ঘাড় ঝাঁকানি দেয় হ্যামিল্টন। না, কোনো করুণা চাই না আমরা। কেন্টন চেঁচিয়ে ওঠে। হা ভগবান, ভালো ঘরে থাকেন, ভালো ভালো জিনিস খান, কতটুকু খোঁজ রাখেন আপনারা? হ্যামিল্টন আস্তে আস্তে বলে, আজ সকালে মাত্র 2 টুকরো শুকনো রুটি খেয়েছি। কালকে সামান্য একটা মাংস জুটেছিল। জেনারেলের ডিনারেও এই একই জুটেছে। তিনি জোর করে আমায় খাইয়েছেন। চার্লি হেসে ওঠে। বিশ্বাস হলো না তো? কেন্টন বলে ওঠে, কেন এখনই ফাঁসি দিচ্ছেন না? ফাঁসি দিয়ে সব চুকিয়ে দিলেই তো পারেন। ফাঁসি নিশ্চয়ই দেবে, হ্যামিল্টন বলে। বেশ ভালো করেই ঝোলাবে তোমাদের। টেবিলের কাছে গিয়ে আবার সে পা ভেঙে দাঁড়ায় এবং একমনে লক্ষ্য করতে থাকে আমাদের। আমি জানলার পাশে চুপ করে দাঁড়িয়ে থাকি। যন্ত্রণায় মুখ কুঁচকে বিচ্ছিরিভাবে উঠে দাঁড়ায় কেন্টন এবং খানিকটা এগিয়ে ভাঙা পাইপটার টুকরোগুলোর দিকে লক্ষ্য করতে থাকে। হ্যামিল্টন বলে, ঘটনাটা কি হয়েছিল বলো তো? আমরা ভেগে গিয়েছিলাম, আমি বলি। মোহকের লোক আমরা। ভেবেছিলাম হাঁটতে হাঁটতে ভ্যালি অঞ্চলে চলে যাব। সে আমার, কেন্টন আর চার্লির দিকে তাকায়। মানুষের পক্ষে যতটা শীর্ণ হয়ে বেঁচে থাকা সম্ভব তা আমরা এখন হয়েছি। আমাদের অস্থিসাৎ চেহারা, খোঁচা খোঁচা দাড়িওয়ালা মুখ, ছেঁড়া জামা কাপড় এবং খালি পায়ের দিকে তাকায় সে। চোখ নামিয়ে আমাদের পা দেখতে থাকে। তাহলে অতটা পথ হেঁটে যাবে বলেই বেরিয়েছিলে? আমি মাথা নেড়ে সায় দিই। 2-4 পা এগিয়ে বসে পড়ি। তার দৃষ্টি থেকে পা দুটো লুকোতে চাই। সঙ্গে নিশ্চয়ই কোনো খাবার ছিল না, ছিল? না খাওয়া তো অনেক দিন গা সাওয়া হয়ে গেছে। আর কেউ ছিল না শুধু তোমরা 3 জন? একটা মেয়েও ছিল। ম্যাকলেনের লোকজন তাকে গুলি করে মেরে ফেলেছে। একটা মেয়ে? চাপা গলায় বলে সে।
এটা ওই বাহাদুর ক্যাপ্টেনের বিরুদ্ধে একটা উল্লেখযোগ্য অভিযোগ বটে। মনে রাখবার মতো যুক্তি। আচ্ছা, এই মেয়েটা কে? তোমাদের কারো স্ত্রী নাকি? না, কারো স্ত্রী নয় সে। আমি বলি, সে একজন শিবির সঙ্গিনী। কার সঙ্গিনী? হ্যামিল্টন জিজ্ঞেস করে। আমার। সে কি তৎক্ষণাৎ মারা যায়? হ্যাঁ, আমারই কোলে। কেন্টন চেঁচিয়ে ওঠে। ওর মুখ দেখেও কি বুঝতে পারছেন না? আমাদের এখন একটু একলা থাকতে দিন। ম্যাকলেনের এক সঙ্গীকে তোমরা হত্যা করেছ। কেন্টনের কথা গ্রাহ্য না করে হ্যামিল্টন জিজ্ঞেস করে, কারা আগে গুলি করে, তোমরা না তারা? ওরা মেয়েটিকে খুন করবার পর আমরা গুলি চালিয়েছি। কে ওকে গুলি করেছে? আমি, কেন্টন বলে। চার্লি বাধা দেয়, বলে, কারো দিকে তাক না করে আমাদের দিক থেকে গুলি ছোড়া হয়। কার গুলিতে মরেছে জানি না। একদৃষ্টে কেন্টনের দিকে তাকিয়ে থাকে হ্যামিল্টন। আবার তাকে অপরিণত বালকের মতো দেখায়। তার মুখের হাসি মিলিয়ে যায়। কেন্টনের কাছে গিয়ে সে তার হাত বাড়িয়ে দেয়, বলে, আমার হাতে একবার হাত রাখবে? কেন্টন নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে, নড়ে না। হ্যামিল্টন তখন বেরিয়ে যায়। অপেক্ষা করে চলেছি আমরা, জানি না কিসের জন্য। প্রাণহীন দৃষ্টিতে আমরা পরস্পরের দিকে তাকাই। আগুনের পাশে বসে থাকি, কিন্তু কথা বলি না। মনে হয় যেন ফুরিয়ে গেছি। আমাদের কথাও ফুরিয়েছে। কেনেডি ভেতরে ঢোকে। তার পেছনে দরজার ফাঁক দিয়ে জনাষ্টেক পাহারাওয়ালা দেখা যায়। কেনেডির হাতে বগলস ঝোলানো লম্বা একটা চামড়ার রশি। সে আমাদের দিকে তাকায় না। টেবিলের পাশে দাঁড়িয়ে জানলার দিকে চেয়ে থাকে, বলে, উঠে দাঁড়াও। আমাদের কাছে এসে সে চামড়ার রশির বগলস দিয়ে গলায় গলায় বেঁধে দেয়। আমার কাছে আসতেই আমি সরে যাই, চেঁচিয়ে বলি, আমাদের কি জানোয়ারের মতো বাঁধবে নাকি? আমার ওপর আদেশ? হায় খ্রিস্ট, না, জানোয়ারের মতো কিছুতেই গলায় বগলস পরাতে দেব না। তার চাইতে তরোয়াল দিয়ে এক কোপে খতম করে দাও না কেন? সেও বরং এর চেয়ে ভালো। নচ্ছার হতচ্ছাড়া শুয়োর কোথাকার। এর চাইতে তরোয়াল দিয়ে এক ঝোপে সাবার করে দিলেই তো একেবারে ল্যাঠা চুকে যায়। কেন্টন আমার হাত চেপে ধরে, বলে, আজ ঝামেলা করো না অ্যালেন, দোহাই। আমি দুঃখিত, কেনেডি বলে। হাত দিয়ে মুখ ঢাকবার চেষ্টা করি আমি। বাইরে হাড় কাঁপানো শীত, কিন্তু আবহাওয়া পরিষ্কার। ঠান্ডা রোদে জমাট বরফ চিকমিক করছে। প্রহরীরা অস্বস্তি ভরে চলেছে। মাঝে মাঝে আড়মোড়া ভেঙে গা গরম করবার চেষ্টা করছে। তাদের ঠিক পেছনে রয়েছে দুটি ড্রাম বাজিয়ে ছোকরা। আমরা বাইরে আসবার সঙ্গে সঙ্গে তারা বাজাতে শুরু করে দণ্ডিতের জন্য। সঙ্গীন উঁচিয়ে প্রহরীরা আমাদের পিছু পিছু হাঁটে। মানুষ বলে এদের পরিচয় করিয়ে দেয়া যায় না। জনাটেক আমাদের মতোই শতচ্ছিন্ন পোশাক পরা একটা ভিখিরির দল। মরচে পড়া বেয়নেটগুলো দোমড়ানো। ড্রাম বাজিয়েরা বাজাতে বাজাতে আগে চলে। একবার চার্লি টোলে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আমরাও হুমড়ি খেয়ে পড়ি। চামড়ার বান্ডে গলা ছড়ে যায়। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। প্রহরীরা আমাদের ধরে দাঁড় করিয়ে দেয়। তাদের একজন পাকা দাড়িওয়ালা বৃদ্ধ। সে বলে, আস্তে সুস্তে চলো বাছারা, সময় আছে। কেনেডি চলেছে আগে আগে, ভুলেও সে পেছনে তাকায়নি। এমনকি আমরা পড়ে গেলেও না। মাথা হেট করে আস্তে আস্তে হাঁটছে সে। অস্ত্রশস্ত্রের ডিপোর পাশ দিয়ে যাবার সময় প্রহরীরা একদৃষ্টে আমাদের দিকে চেয়ে থাকে, কিন্তু তাদের চাহনিতে বিশেষ কোনো কৌতূহল ধরা পড়ে না। পরীক্ষার আস্তানার পাশ দিয়ে যাওয়ার সময় কিছু কিছু সৈনিক আমাদের দেখতে বেরিয়ে আসে। কে যেন ডেকে বলে, আজকে তোমাদের ভালো খাবার জুটবে হে। হাঁটতে হাঁটতে আমরা পাথুরে বাড়িটার সামনে এসে পড়ি। ওয়াশিংটনের দপ্তর এই বাড়িতে। চমৎকার রোদে ছাওয়া লম্বা দোতলা বাড়ি। পাশে একটা পেল্লায় লম্বা আস্তাবল। ঘুরে আমরা সদরে যাই। দরজার সামনে এসে প্রহরীরা থমকে দাঁড়ায়। ড্রামবাজিয়েরা জোরসে একবার বাজিয়ে তারপর মৃদু শব্দ করতে করতে থেমে যায়। তখন কেনেডি আমাদের ভেতরে নিয়ে যায়। বাড়ির ভেতর দিয়ে সে আমাদের দোতলার ডান দিকে পেছনের একটা ঘরে নিয়ে আসে। ঘরের ভেতরে আগুনের কুণ্ডের কাছাকাছি মস্ত বড় একটা গোল টেবিল। চারপাশে 6 জন অফিসার বসে আছেন। জানলার পাশে একটা ক্যাম্প টেবিলের পাশে বসে হ্যামিল্টন একমনে লিখে যাচ্ছেন। আমরা ভেতরে ঢুকতেই মুখ তুলে সে আমাদের স্বাগত জানালো। আর একজন অফিসার মস্ত একটা ঘড়ির পাশে দাঁড়িয়ে। দরজার পাশে আমাদের জন্য চেয়ার পাতা রয়েছে। কেনেডি আমাদের বসতে ইশারা করে। বিচ্ছিরিভাবে বসে পড়ি আমরা। গলায় জড়ানো চামড়ার ব্যান্ড 3 জনকেই টানছে। অফিসারদের মধ্যে একজন উঠে দাঁড়ায়।
অ্যান্টনি ওয়েনকে চিনতে পারি। তিনি বলেন, আমার এই লোকদের একসঙ্গে বাধা হয়েছে কেন? কর্নেল ভার্নামের আদেশ, স্যার, কেনেডি জবাব দেয়। বললা যাক ভার্নাম, সেই আদেশ দেবার কে? এরা পেনসিলভানিয়ার লোক। তোমার ওই ভার্নামকে জানিয়ে দিও সে যেন আমার লোকজনদের ব্যাপারে ওর খাদা নাক গলাতে না আসে। কিন্তু এটা নিয়ম। টেবিলে বসা একজন অফিসার বাধা দিয়ে বলে ওঠেন, চলোই যাক নিয়মকানুন, ওদের বাঁধন খুলে দাও। আমাদের বাঁধন খুলে দিয়ে কেনেডি বেরিয়ে যায়। আমি পাশ ফিরে হ্যামিল্টনের দিকে তাকাই। আঁটোসাঁটো পোশাক পরে জানলার পাশে বসে আছে সে, মৃদু মৃদু হাসছে। ওয়েন একদৃষ্টে টেবিলের দিকে চেয়ে আছেন। আমি তখন অন্যান্য সেনানীদের দিকে তাকাই। কয়েকজনকে চিনি, গ্রিন, লর্ড স্টার্লিং, কর্নেল কনওয়ে এবং জেনারেল স্কটকে চিনতে পারি। মাঝখানে একটা চেয়ার খালি, মনে হয় এরা আর একজনের জন্য অপেক্ষা করছেন। আঙুল দিয়ে টেবিলের ওপর টুকটাক শব্দ করছে সকলে। ওয়েন হাতের কাগজটা নাড়াচাড়া করছে। এদের কেউই আমাদের দিকে তাকাচ্ছে না। আগুন জ্বলছে, তবুও ঘরটা বেশ ঠান্ডা। ঘড়ির একঘেয়ে টিকটিকানি মিশে যাচ্ছে আগুনের সাঁই সাঁই শব্দের সঙ্গে। কান পেতে কিছুক্ষণ আমি ঘড়িটার টিকটিক শব্দ শুনি। তারপর অপলক দৃষ্টিতে ঘড়িটার দিকে তাকাই। 1:30 বাজে। ঘড়িটা দেখে ভারী কৌতূহল হয়। সময়ের হিসেব আমাদের বহুদিন লোপ পেয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে সময়ের গতি লক্ষ্য করবার সুযোগ বহুদিন হয়নি। কেমন ছোট্ট ছোট্ট অস্থির ঝাঁকানি দিয়ে কাঁটাটা এগিয়ে যাচ্ছে। আবার যেন আমার সময়জ্ঞান ফিরে আসে। এক মনে কাঁটার মিনিটে মিনিটে এগোনো লক্ষ্য করতে থাকি। তুষার কণা মাখা জানলার বাইরে ছেঁড়া জামাকাপড় পরা একটি শান্তি পায়চারি করছে। এরই মধ্যে টিকটিক করে ঘড়িটা 8 ঘন্টা এগিয়ে যায়। চার্লি আর কেন্টনের মুখের দিকে তাকাই আমি। শক্ত হয়ে নাক বরাবর চেয়ে আছে তারা। কয়েদখানা থেকে বেরিয়ে আসবার পর তাদের কারো মুখে কোনো শব্দ শোনা যায়নি। কেমন একটা ছেলেমানুষি খেয়াল আমাকে পেয়ে বসে। চলমান ঘড়িটা, চকচকে টেবিলটা আর অফিসারদের গলার সাদা চকচকে লেসের টুকরো দেখে মশগুল হয়ে যাই। হঠাৎ ঘরের এক কোণে সেনানীদের টুপি রাখার আলনার দিকে চোখ পড়ে। পালক লাগানো টুপিতে গোটা তাক ভর্তি। একটা টুপির একটা পালক আলগা। অবাক হয়ে ভাবি, কার টুপি হতে পারে ওটা? দস্তার ঘড়া ভর্তি জল এবং গোটা কয়েক দস্তার কাপ নিয়ে আর্দালি ঘরে ঢোকে। সবাই তার দিকে ফিরে তাকায়। টেবিলের উপর সেগুলো রেখে সেলাম করে সে বেরিয়ে যায়। ঘড়িতে আরো 15 মিনিট চলে যাওয়ার পর ওয়াশিংটন ঘরে ঢোকেন। লম্বা ঢিলে একটা নীল ক্লোক পরে টুপি হাতে নিয়ে ঢোকেন তিনি। সেনানীরা সবাই উঠে দাঁড়ায়। তিনি তাদের ইঙ্গিতে বসতে বলেন। কোণের দিকে গিয়ে তিনি টুপিটা আলনায় রেখে দেন। তারপর ক্লোকের কলার খুলতে থাকেন। হ্যামিল্টন তার পাশেই আছেন। তিনি তাকে ক্লোক খুলতে সাহায্য করেন। জেনারেল মুচকি হাসেন। হ্যামিল্টন তখন তার কানে কানে কি যেন বলেন। মাথা নেড়ে সায় দেয় জেনারেল। তারপর টেবিলে এসে বসেন। ওয়াশিংটনের উপস্থিতিতে ঘরটা যেন ভর্তি হয়ে যায়। বেশ লম্বা চড়া লোকটি, মস্ত বড় মুখ। প্যারেডের মাঠে বক্তৃতা করবার সময় তাকে শেষবার যেমন দেখেছি, তার চাইতেও যেন অনেক গুড়িয়ে গেছেন, মুখ ভেঙে গেছে। তিনি টেবিলে বসবার পর হ্যামিল্টন তার সামনে একতারা কাগজ এগিয়ে দেয়। আঙুল দিয়ে সেগুলি নাড়াচাড়া করতে করতে ওয়াশিংটন চশমা বার করেন এবং আস্তে করে মুছে নিয়ে চোখে লাগান। খানিকটা পড়ার পর তিনি আমাদের দিকে তাকান। জেনারেল গ্রিন বলেন, জায়গাটা বেজায় ঠান্ডা স্যার। আমরা যদি এই কাজটা চটপট। হ্যাঁ, ঠান্ডার কথা আমারও মনে আছে জেনারেল, সংক্ষেপে বলেন তিনি। একদৃষ্টে তিনি আমাদের দিকে চেয়ে থাকেন। তিনি ঘরে ঢুকতেই আমরা উঠে দাঁড়িয়েছি। এখনো ঠায় দাঁড়িয়ে আছি। বেশ ভালো করে তিনি আমাদের লক্ষ্য করেন। অনেকক্ষণ একদৃষ্টে চেয়ে থাকেন আমাদের পায়ের দিকে। যখন তিনি কথা বলেন, গলাটা ভারী চাপা গম্ভীর লাগে। নিচু গলায় তিনি বলেন, দলত্যাগ এবং খুনের অভিযোগে ঊর্ধ্বতন অফিসারদের সামরিক আদালতের সম্মুখে তোমাদের হাজির করা হয়েছে। যদি দোষী সাব্যস্ত হও, সমবেত সৈনিকদের সামনে প্রকাশ্যে তোমাদের ফাঁসি দেয়া হবে। আশা করি অভিযোগ এবং যে দণ্ড তোমাদের দেয়া হতে পারে তার গুরুত্ব তোমরা উপলব্ধি করতে পারছো।
আমরা ঘাড় নাড়ি। তখন ঘড়ির পাশে দাঁড়ানো সেনানীতির দিকে ফিরে তিনি বলেন, এবার আপনার অভিযোগ পড়ে শোনান, কর্নেল মার্কার। লম্বা দাড়িওয়ালা লোক মার্কার, ছোট ছোট দুটি কটা। টেবিলের কাছে এগিয়ে এসে তিনি পড়তে শুরু করেন। 14 নম্বর পেনসিলভানিয়া রেজিমেন্টের ক্যাপ্টেন জন মুলার অভিযোগ করেছেন যে 1778 সালের 16 ফেব্রুয়ারি রাতে তার ব্রিগেডের 3 জন লোক দলত্যাগ করে পালায়। সে 3 জনের নাম যথাক্রমে চার্লস গ্রিন, কেন্টন ব্রেন্নার এবং অ্যালেন হেল। তারা যে স্বেচ্ছায় দলত্যাগ করেছে তা ঘটনার পারস্পর্য দ্বারা প্রমাণিত। কোনো রকম সংবাদ না দিয়ে এরা ছাউনি চৌহদ্দি পার হয়ে যায় এবং যাবতীয় অস্ত্রশস্ত্র, গোলাগুলি, বেয়োনেট এবং বন্দুক সঙ্গে নিয়ে যায়। তাছাড়া বাহিনীর উর্দি। কেন্টন হা হা করে হেসে ওঠে। জোর গলায় হেসে চলে সে এবং সামনে পেছনে দুলতে থাকে। আমি তার হাত চেপে ধরি। ওয়েন উঠে দাঁড়িয়ে আমাদের দিকে কটমটো করে তাকায়। ঠোঁটে ঠোঁট চেপে জেনারেলও আমাদের দিকে অবাক চোখে চেয়ে থাকেন। হ্যামিল্টন উঠে টেবিলের কাছে যায়, বলে, ইউর এক্সেলেন্সি, আমার প্রার্থনা এই ব্যাপারটা আপনি উপেক্ষা করবেন। বেচারীরা আধা উপসী, তাছাড়া নিশ্চয়ই উর্দি পড়া নয়। পেট ভরে খাওয়া আমাদের কারও জোটে না, ওয়াশিংটন বলেন। আদালত ওদের ক্ষমা করবে কি? কয়েক ঘা কষে চাবুক মারলেই হাসি বেরিয়ে যাবে, কনওয়ে বলেন। না হয় ফাঁসির দড়ি গলায় পড়লে। লর্ড স্টার্লিং পাক পূরণ করেন। জেনারেল ঘাড় নাড়েন, তারপর মার্কারকে বলেন, আপনি পড়ে যান। এরা যে দলত্যাগ করেছে এ কথা যথাক্রমে ক্যাপ্টেন কেনেডি এবং কর্নেল ভার্নামের কাছে স্বীকার করেছে। ওয়াশিংটন হ্যামিল্টনকে বলেন, আপনার এ বিষয়ে কিছু বলার আছে মিস্টার হ্যামিল্টন? না। আপনি যদি ইচ্ছা করেন তবে যে কজন অফিসারের নাম উল্লেখ করছি তাদের হাজির করতে পারি। কর্নেল মার্কার বলেন, আমার হেফাজতেই আছে। তার দরকার হবে না। আপনি কোনো সাক্ষী রাখতে চান মিস্টার হ্যামিল্টন? হ্যামিল্টন মাথা নাড়েন। তখন আমার দিকে ফিরে বলেন, তোমরা কি এই অভিযোগের সত্যতা অস্বীকার করো? যেমনভাবে ছিলাম সেইভাবেই আমরা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকি। কোনো কিছু বলবার মতো আগ্রহই নেই। আদালতের প্রশ্নের জবাব বন্দীদের দিতে হবে। কেন্টন তখন কর্কশ গলায় বলে, বন্দুক আমাদের নিজেদের। আমার বন্দুকটা আমার বাবার, আর আলেনেরটা তার বাবা দিয়েছেন। উর্দি আমাদের কোনো কালে ছিল না। গা ঢাকবার মতো কোনো জামাকাপড় বা পয়সাও ছিল না। কোনো দিক থেকেই আমরা অন্যায় করিনি। বাহিনীর কোনো কিছুর সাথে নিয়ে আমরা যাইনি। বহুদিন যুদ্ধ বিগ্রহ ছিল না। হঠাৎ তাই ভ্যালি অঞ্চলের কথা মনে পড়ে গেল। সহসা তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যায়। চার্লি বলে ওঠে, এদের অসম্মান করবার অভিপ্রায় ওর নেই মিস্টার হ্যামিল্টন। ওয়েন ঠান্ডা মেজাজে বলেন, তোমাদের উকিলকে কর্নেল হ্যামিল্টন বলে ডাকবে। আবার আমরা চুপ করে দাঁড়িয়ে থাকি। কারো মুখে কথা নেই। নিজেদের কেমন অসহায় মনে হয়। অস্বস্তি ভরে পা নাড়াচাড়া করতে থাকি। বারবার নিজেদের পায়ে জড়ানো রক্তমাখা নোংরা নেকড়ার দিকে তাকাই। ওয়াশিংটন বলেন, এদের সমর্থনে আপনার কিছু বলবার আছে মিস্টার ওয়েন? ওরা আপনার অধীন। না, কিছুই না। তখন হ্যামিল্টন উঠে বলেন, মাননীয়গণ, আমার একান্ত অনুরোধ যে আদালত যেন এদের মার্জনা করেন। ওয়াশিংটন তখন পালকের কলম দিয়ে টেবিলের ওপর ঠুক ঠুক শব্দ করতে থাকেন। গ্রিন তার কানে কানে কি যেন বলেন। তখন তিনি চাপা গলায় ওয়েনকে দু চারটে কথা বলেন। ওয়েন ঘাড় নেড়ে সম্মতি জানান। অবশেষে ওয়াশিংটন বলেন, অস্ত্র নিয়ে বাহিনী ত্যাগ করবার অভিযোগে আদালত তোমাদের দোষী সাব্যস্ত করেছে, কিন্তু মিস্টার হ্যামিল্টনের অনুরোধের সম্মানার্থে শত্রুর কথা বিবেচনা করে আদালত দলত্যাগের অভিযোগ প্রত্যাহার করছে। কিন্তু আদালত তোমাদের প্রত্যেককে 20 ঘা চাবুক মারার দণ্ডে দণ্ডিত করছে এবং পেনসিলভানিয়ার সৈনিকদের সামনে তোমাদের এই শাস্তি দেয়া হবে। হ্যামিল্টন কয়েক পা এগিয়ে এসে বলেন, এই অনুকম্পার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার। স্থিরভাবে দাঁড়িয়ে থাকি আমরা। এতক্ষণ এক নাগারে দাঁড়িয়ে থাকবার জন্য পা দুটো টনটন করতে থাকে। কেন্টন আর চার্লির মুখের দিকে তাকাই। মনে হয় তাদের দুজনের মুখেই যেন মুখোশ পরানো রয়েছে। আমার মুখের ভাব কেমন হয়েছে তাই ভেবে অবাক হই। হাত দিয়ে তখন নিজের দাড়ি ধরি। আবার তাকাই কেন্টনের দিকে। সে তখনও ধৈর্য হারায়নি। তার হলদে দাড়ি থুতনি থেকে
আর একটু নিচে নেমেছে, গোঁফটা ঝুলে পড়ছে। মনে মনে বলি, মাত্র 25 বছর তো বয়স, কিন্তু দেখে মনে হচ্ছে তার বয়সে যেন গাছপাথর নেই, বেশ বুড়ো বলেই মনে হয়। চোখের চারপাশে ছোট ছোট রেখার আঁচড় ভিড় করেছে। তবু আমরা নিশ্চল হয়ে অপেক্ষা করি। প্রথমে দণ্ডাদেশের অর্থ ঠিক মালুম হয় না। মনের মধ্যে যদিও আশার সঞ্চার হয়। চাবুকের ভয় করি না, যা যন্ত্রণা ভুগছি তাতে আর ব্যথার ভয় থাকে না। কিন্তু যখন জয়পাহাড়ে ফাঁসির মঞ্চের কথা ভাবি, মনে পড়ে আমার দেহকে ছিঁড়ে খাওয়ার জন্য নেকড়ে বাঘের লাফালাফির কথা। গাটা কেমন ছমছম করে ওঠে, শরীর ঠান্ডা হয়ে আসে। আজকে এখানে দাঁড়িয়ে জীবনের জন্য যত মায়া অনুভূত হচ্ছে, এত মমতা কোনো দিন অনুভব করিনি। এমন করে প্রবলভাবে কোনোদিন বাঁচতে চাইনি। ওরা এখন নিজেদের মধ্যে জোর আলোচনা চালাচ্ছেন। সশব্দে চেয়ারটা পেছনে ঠেলে দিয়ে ওয়েন উঠে দাঁড়ান। কর্নেল কনওয়ে টেবিলের বিপরীত দিকে তার মুখোমুখি দাঁড়ান। আমার লোকজনের ওপর কোনো রকম কলঙ্ক আরোপ করার চেষ্টা আমি বরদাস্ত করব না, স্যার, ওয়েন বলেন। সে উদ্দেশ্যও আমার নয়, ওয়াশিংটন শান্তভাবে বলেন। ভদ্রমহোদয়গণ, আমরা এই লোকটিকে প্রাণদণ্ডের অভিযোগে বিচার করছি। মার্কারকে বললেন, আপনি পড়ে যান। মার্কার পড়ে যান। 1 নম্বর মহাদেশীয় হালকা অশ্বারোহীদের ক্যাপ্টেন অ্যালেন মাকলের অভিযোগ করেছেন যে 1778 সালে 17ই ফেব্রুয়ারি সকালবেলা তার দল হানাদারি অভিযান থেকে ফিরবার পথে 3 জন দলত্যাগী দেখা পায় এবং তাদের বাধা দেয়। পরে এরা 14 নম্বর পেনসিলভানিয়ার লোক বলে নিজেদের পরিচয় দেয়। এদের নাম যথাক্রমে আলেন হেল, কেন্টন ব্রেন্ডার এবং চার্লি গ্রিন। এই 3 জন অস্ত্রসজ্জিত এবং উর্দিপড়ায় ছিল। জিজ্ঞাসাবাদের জন্য বারবার থামবার আদেশ দেওয়া সত্ত্বেও এরা তা অগ্রাহ্য করে এবং গ্রেফতার করবার মুখে গুলি চালিয়ে ডেভিড সিলি নামে ক্যাপ্টেন ম্যাকলেনের একজন অশ্বারোহী অনুচরকে হত্যা করে। সুয়েলকিল নদী থেকে 1.5 মাইল উপরে কিং অফ প্রুশিয়া রোডের উপর এদের গ্রেফতার করা হয়। এদের সঙ্গে আরেকজন সঙ্গীও ছিল। সে স্ত্রীলোক। অশ্বারোহী সৈনিকদের গুলিতে সে মারা যায়। পড়া শেষ করে কাগজপত্র টেবিলের ওপর রাখলেন তিনি। অফিসাররা সেগুলো হাতে হাতে দেখতে লাগলেন। ওয়াশিংটন কাগজপত্রের দিকে নজর দেননি। তিনি চেয়ে থাকেন আমাদের দিকে। তারপর বলেন, মিস্টার হ্যামিল্টন, আপনি এর কোনো অভিযোগ কি অস্বীকার করতে চান? হ্যামিল্টন বলেন, ক্যাপ্টেন ম্যাকলেনকে আমি জেরা করতে চাই, স্যার। সেদিন সকালবেলা ক্যাপ্টেন ম্যাকলেনের সঙ্গে যারা ছিল তাদের মধ্যে জনা দুয়েককেও আমি আদালতে ডাকতে চাই। শেষেরটার কোনো দরকার হবে না, কর্নেল মার্কার। আপনি ক্যাপ্টেন ম্যাকলেনকে ভেতরে ডাকুন। তখন হ্যামিল্টন বলল, স্যার, ন্যায়বিচারের দিক থেকে আমি অনুরোধ জানাচ্ছি যে ক্যাপ্টেন ম্যাকলেনের সঙ্গে তার আরও 2 জন অনুচরকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে ডাকা হোক। আদালত আপনার এই অনুরোধ মেনে নিতে পারে না। ক্যাপ্টেন ম্যাকলেনের কথাই যথেষ্ট। এ আমার দাবি, স্যার। ম্যাকলেন সংস্কারাচ্ছন্ন। অশ্বারোহীদের যে কেউ পদাতিকদের বিরোধী। আপনি নিজের কথা ভুলে যাচ্ছেন, মিস্টার হ্যামিল্টন। আমি মার্জনা চাইছি। আদালত এদের বক্তব্য জিজ্ঞাসা না করা অবধি এরা বসতে পারে কি? পারে। আদালতকে অনেক ধন্যবাদ। সকৃতজ্ঞভাবে আমরা চেয়ারে বসে পড়ি। নিজেদের পায়ের দিকে তাকাই, তারপর চেয়ে থাকি খোলা জানালার দিকে। বোবা জন্তুর মতো চেয়ারে বসে আমরা জানলার দিকে চেয়ে থাকি। এই পুরো ব্যাপারটার ওপর আমার প্রচণ্ড রাগ হয়। রাগ হয় বিচারের ব্যবস্থার ওপর, অভিযোগ করবার প্রহসনের ওপর। আর রাগ হয় টেবিলের পাশে বসা সাত পোশাক পরা গরমে মৌতাতে সুখী অফিসারদের ওপর। তারা কে? কি সম্পর্ক আছে আমাদের সঙ্গে? রুগ্ন জন্তুর মতো সপ্তাহের পর সপ্তাহ যখন আমরা পরীক্ষায় পড়ে থেকেছি, কে খোঁজ করেছে তখন? কি করে এরা আমাদের বিচার করবার, খুনি আর চোরের মতো ফাঁসি দেবার অধিকার পেতে পারে? জানি আমাদের ফাঁসি দেবে, সে বিষয়ে কোনো সংশয় আমার নেই। শুধু সেই ব্যাপারটাকে টেনে বাড়াবার জন্য, ন্যায়বিচারের নামে এটাকে নিয়ে খেলা করবার জন্য আর দৃষ্টান্ত স্থাপনের উদ্দেশ্যে এসব করা হচ্ছে। আমরা অস্ত্র নিয়ে পালিয়েছি, কিন্তু কার অস্ত্র? উর্দি পরে ভাগতে চেয়েছি আমরা। কেন্টনের উর্দির দিকে তাকাই। কম্বল কেটে তার কোট তৈরি করা হয়েছে। মাঝে মাঝে 2-1 টুকরো কাপড়ের তালি লাগানো। নিচের দিকটা সব ছিঁড়ে গেছে। রিচেসের ফুটো দিয়ে তার হাঁটুর নীলচে চামড়া দেখা যায়। 1 টুকরো কম্বল দিয়ে সে দস্তানা বানিয়েছে। তার গলায় আমাদের সাবেক রেজিমেন্টের ঝান্ডার একটা টুকরো জড়ানো।
তবু আমরা উর্দি পরে পালাবার চেষ্টা করেছি। ম্যাকলিন ভেতরে ঢোকে। এই বাহাদুর ক্যাপ্টেনের কোনোদিন খাবারের অভাব হয়নি। কোয়েকার চাষিরা ফিলাডেলফিয়ার বাজারে যখন খাদ্য নিয়ে যায়, তার লোকজন ব্রিটিশদের সেই খাদ্যের ট্রেন লুট করে। তারা শুধু ভালোই খায় না, সবার আগেও খায়। গটমট করে ঘরে ঢুকে সে সেলাম করে। বুকের ওপর লাল পটি লাগানো ফেল্টের বাদামি শিকারের কোট তার গায়ে, পরনে হরিণের চামড়ার ব্রিচেস, পায়ে পালিশ করা উঁচু গোড়ালির জ্যাকবুট, আর মাথায় পালক লাগানো ছাগলের চামড়ার টুপি। ম্যাকলিনের কোমরে অস্ত্র আছে, একখানা তরোয়াল আর একটা পিস্তল। টেবিল অবধি এগিয়ে গিয়ে সেলাম করে সে অ্যাটেনশনে দাঁড়ায়। হ্যামিল্টন তখন জানলার পাশের চেয়ারে বসে পড়েছেন। জানলার ওপর কনুই রেখে অলসভাবে কাঁচে লাগা নিহার কণা ঘষছেন। কাচের ফাঁক দিয়ে বাইরের দৃশ্য দেখে মুগ্ধ দৃষ্টিতে আমি চেয়ে থাকি। একটি শান্তি পায়চারি করছে। বরফের ঢিবির মধ্যে একটি পাহারার ঘাটির বেড়া চোখে পড়েছে। দুটি মেয়ে হেঁটে চলেছে পথ দিয়ে। হ্যামিল্টন তখন আমাদের দিকে ফিরে হাসেন। তার হাসি অভয় দেয়। মেয়েদের মতো ফিনফিনে চেহারা হ্যামিল্টনের, কিন্তু লোকে বলে তিনি নাকি অকুতোভয়। ম্যাকলিনকে তিনি দেখতে পারেন না। এই হাসি তাই ম্যাকলিনের প্রতি ঘৃণার প্রচ্ছন্ন ইঙ্গিতও বটে। প্রসন্ন দৃষ্টিতে ওয়াশিংটন ম্যাকলিনের দিকে তাকান, বলেন, এবার বলুন ক্যাপ্টেন ম্যাকলিন। হ্যামিল্টন উঠে দাঁড়ান। হাতের খান কয়েক কাগজের দিকে একদৃষ্টে চেয়ে ধীরে ধীরে ঘর পেরিয়ে যান। ম্যাকলিনের দিকে তিনি কোনো নজরই দেন না। হেঁটে তিনি দূরের দেয়ালের কাছে যান এবং দেয়ালের ঠেস দিয়ে ঘুরে দাঁড়ান। সরাসরি ম্যাকলিনের দিকে তিনি তাকাননি। মেয়েদের মতো লম্বা পল্লবে আধবোঝা তার চোখ। তিনি বলেন, ক্যাপ্টেন ম্যাকলিন, এই লোক কটাকে গ্রেফতার করা অবধি যাবতীয় ঘটনা আদালতের সামনে বর্ণনা করুন। ঠিক ওই সময় কিং অফ প্রুশিয়া রোডে কি করে আপনি হাজির হলেন সেই কথাটাও জানান। মনে হয় সময়টা ভোরবেলাই ছিল। ম্যাকলিন বলে, মাননীয়গণ, কর্নেল হ্যামিল্টনের অভিসন্ধি আরোপ করার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। আমি আমার কর্তব্য করতে যাচ্ছিলাম। হ্যামিল্টন, অভিসন্ধি আরোপের কোনো অভিপ্রায় আমার নেই। আদালত, ওর প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে মিস্টার ম্যাকলিন। ম্যাকলিন, মাননীয়গণ, আপনারা জানেন পল্টনের জন্য রসদ জোগাড় করতে কি কাজ করতে হয় আমাকে। ইদানিং আমি সংবাদ পাই যে কোয়েকাররা রাত্রে চলাফেরা শুরু করেছে। ট্রেনের মতো সার বেঁধে ফসলের গাড়ি নিয়ে যায় তারা। প্রত্যুষে ফিলাডেলফিয়ার কাছাকাছি ব্রিটিশ ঘাঁটিতে পৌঁছবার আশায় সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই তারা রওনা হয়। কাজেই আমি ভোররাত্রে ঘোরাফেরা করবার নিয়ম করে নিয়েছি। 17ই ফেব্রুয়ারি সকালবেলাটা ভারী অপয়া ছিল। নরিস টাউন থেকে 40 জন অশ্বারোহী নিয়ে ফিরবার পথে সশস্ত্র 4 জন লোককে দেখতে পাই আমি। খোঁজখবর নেবার জন্য এগিয়ে যাই এবং চেঁচিয়ে তাদের থামতে বলি। তারা তখন মাঠের মধ্য দিয়ে দৌড়াতে থাকে এবং দুর্ভাগ্যবশত আমরা বরফের মধ্যে পথ হারিয়ে ফেলি। তবু আমার লোকজন তাদের পেছনে ধাওয়া করে। পরিশেষে যখন তারা বুঝতে পারে যে পালাবার পথ নেই, তখন ঘুরে দাঁড়িয়ে ইচ্ছে করে গুলি করে আমার এক সঙ্গীকে হত্যা করে। হ্যামিল্টন বলেন, ধন্যবাদ মিস্টার ম্যাকলিন। তিনি তখন আমাদের কাছে এগিয়ে আসেন এবং ম্যাকলিনের দিকে পেছন ফিরে চাপা গলায় জিজ্ঞেস করেন, মেয়েটির হাতে কি কোনো অস্ত্র ছিল? না স্যার। তখন আবার তিনি টেবিলের কাছে হেঁটে যান এবং টেবিলের ওপর হাত রেখে ম্যাকলিনের মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, আচ্ছা মিস্টার ম্যাকলিন, আপনি 4 জন দলত্যাগীর কথা বলেছেন। তারা সবাই পুরুষ ছিল কি? না স্যার, একজন মেয়ে ছিল। আসলে 3 জন দলত্যাগী ছিল বলুন। আমি যতদূর জানি আমাদের পল্টনে তো কোনো মেয়ে নাম লেখায়নি। হ্যাঁ স্যার, 3 জন লোক। আচ্ছা, আপনি 4 জন লোকের হেঁটে যাওয়ার কথা বলেছেন। মেয়েটির হাতেও অস্ত্র ছিল কি? ম্যাকলিন ইতস্তত করতে থাকে। জবাব দিন মিস্টার ম্যাকলিন, মেয়েটির হাতে অস্ত্র ছিল? আমার মনে নেই। আচ্ছা মিস্টার ম্যাকলিন, গড়ে একটা বন্দুকের ওজন কত? আদালত, মিস্টার হ্যামিল্টন, আপনি অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা না করলেই ভালো হয়। ঘটনাটির নাটকীয় রূপ দেবার জন্য আপনি এখানে উপস্থিত হননি। ন্যায়সঙ্গত সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করাই আপনার কর্তব্য। হ্যামিল্টন, আদালতের অনুমতি পেলেই আমি প্রমাণ করতে পারবো যে এই সব কিছুই প্রাসঙ্গিক। আমার প্রশ্নের জবাব দিন মিস্টার ম্যাকলিন। ম্যাকলিন, স্টোন খানেকের মতো হতে পারে। অর্থাৎ 15 কি 16 পাউন্ডের মতো, কেমন তো? আচ্ছা,
একটা বন্দুকের ওজন যে অনায়াসে 20 পাউন্ডও হতে পারে কি আপনি অস্বীকার করবেন? বন্দুক ওজন করার অভ্যেস আমার নেই, কিন্তু আমি মনে করি এই যে অনশনকৃষ্ট স্ত্রীলোকটির কথা হচ্ছে তার ওজন বড়জোর 80 কি 90 পাউন্ড। তবু আপনি বলতে পারছেন না যে তার কাছে অস্ত্র ছিল কি ছিল না। ম্যাকলিন বলে, মাননীয়গণ, কর্নেল হ্যামিল্টনের খোঁচা আমি আপত্তিজনক বলে মনে করি। এখানে আমার বিচার হচ্ছে না। তাহলে আপনি স্বীকার করছেন যে মেয়েটির হাতে অস্ত্র ছিল না? হ্যামিল্টন বলেন। মাননীয়গণ, মিস্টার হ্যামিল্টনের প্রশ্নের জবাব দিন। পুরুষেরা সশস্ত্র ছিল, আর মেয়েটি ছিল না, কেমন তো? মেয়েটি মারা গেছে, আপনার লোকই গুলি করে মেরেছে। কথাটা আপনার বিবরণ থেকে বাদ পড়েছে মিস্টার ম্যাকলেন। এখন বলুন তো ঘটনাটা কেন আপনি বাদ দিলেন? আর কেনই বা আপনার লোকেরা এই নিরস্ত্র মেয়েটিকে গুলি করলো? তাকে নিশ্চয়ই দলত্যাগী বলতে পারেন না? সে যে মেয়ে তা আমরা বুঝতে পারিনি। পুরুষের মতোই পোশাক পরা ছিল, কিন্তু নিরস্ত্র ছিল। আপনার কতজন লোক গুলি চালায় মিস্টার ম্যাকলেন? বলতে পারি না, জনা 12 হতে পারে। আপনিই গুলি করবার আদেশ দিয়েছিলেন তো? হ্যাঁ, আমরা তখন কর্তব্যরত ছিলাম, আর সশস্ত্র লোকটিকে গ্রেফতারে বাধা দেয়। তবু যে গুলিটা লক্ষ্য ভেদ করলো তাতে শুধু একটা নিরস্ত্র স্ত্রীলোক খুন হলো। এর কারণ কি বলতে পারেন? সঙ্গীদের হাতের টিপ সম্পর্কে জবাবদিহি করা আমার পক্ষে সম্ভব নয়। তারা ঘোড়ার পিঠে ছিল এবং চলমান লোকেদের ওপর গুলি করেছিল। মিস্টার ম্যাকলেন, আপনি বলেছেন যে আপনার গুলি ছুড়বার আগেই আপনার দলের একটা লোক পলাতকদের গুলিতে মারা যায়। নিশ্চয়ই আপনি স্বীকার করবেন যে চলমান 12 জন লোক যখন চঞ্চল লক্ষ্যের দিকে গুলি চালায় তখন 12টা গুলির মধ্যে অন্তত একটা লাগা মোটামুটি ভালো লক্ষ্যভেদ বলতে হবে। তারা অশ্বপৃষ্ঠে থাকি পায়ে হেঁটে এগোক, তাতে বিশেষ কিছু এসে যায় না। এও আপনি বলেছেন যে দলত্যাগীরা গুলি করবার পরক্ষণেই আপনি গুলি চালাবার আদেশ দিয়েছিলেন এবং দলত্যাগীরা তখন দৌড়ে পালাচ্ছে। আচ্ছা, ব্যাপারটা এবার ভালো করে আমায় বুঝিয়ে দিন। 3 জন চলমান লোক আপনার ব্রিগেডকে লক্ষ্য করে গুলি করেছিল এবং তার একটা গুলি একজন সৈন্যের গায়ে লাগে। এ থেকে আপনার কি কিছু মনে হয়? তার মানে জেনারেল ওয়েনের লোকজনের হাতের টিপ আমাদের চাইতে ভালো কিনা? আমার লোকজন অশ্বারোহী, হাতের টিপ তাদের নির্ভুল নয়। আবার এও তো হতে পারে যে আপনার লোকজন গুলি করে মেয়েটিকে প্রথমে হত্যা করে এবং পরিবর্তে লোক 3টি দাঁড়িয়ে আপনাদের দিকে গুলি করে। আদালত, মিস্টার হ্যামিল্টন, অনুমান দ্বারা আদালতকে প্রভাবিত করবার চেষ্টা করা উচিত না। হ্যামিল্টন তখন ম্যাকলেনের দিকে ফিরে শান্তভাবে বলেন, মিস্টার ম্যাকলেন, কারা প্রথমে গুলি চালিয়েছে বলুন তো, দলত্যাগীরা না আপনারা? ম্যাকলেন বলেন, মাননীয়গণ, আমাকে এ প্রশ্নেরও জবাব দিতে হবে কি? হ্যাঁ, দিতে হবে। লক্ষ্যটি বনের মধ্যে পালিয়ে যাচ্ছে দেখে আমি গুলি করবার আদেশ দিই। বেশ তো, প্রথম গুলি করে কারা? আমার লোকজন। তবু আপনি এর আগে বলেছেন যে গ্রেফতার এড়াবার জন্য এরা পাল্টা গুলি করে। তাছাড়া ইঙ্গিতে আপনি একথাও বোঝাতে চেয়েছেন যে প্রথমে ওরাই গুলি চালিয়েছিল। ইচ্ছে করে আপনি এদের রাষ্ট্রদ্রোহিতা ও হত্যাকাণ্ডে লিপ্ত বলে বর্ণনা করেছেন মিস্টার ম্যাকলেন। মাননীয়গণ, সাধারণ অপরাধীর মতো এইভাবে আমার ওপর দোষারোপ করা উচিত কি? ওয়াশিংটন বলেন, মিস্টার ম্যাকলেনের প্রতি কোনো অভিসন্ধি আরোপ করার অধিকার আপনার নেই মিস্টার হ্যামিল্টন। এখানে তার বিচার হচ্ছে না। কিন্তু এমন অভিযোগে এই লোক 3টির বিচার হচ্ছে যে দোষী সাব্যস্ত হলে তাদের প্রাণদণ্ড পর্যন্ত হতে পারে। তখন ওয়েন বলে ওঠেন, ইউর এক্সেলেন্সি, আমার দলের উপর রাষ্ট্রদ্রোহিতার দোষারোপ করা হয়েছে। আমি দাবি করছি যে এই অভিযোগ প্রমাণ করতে হবে। হ্যামিল্টন, আচ্ছা মিস্টার ম্যাকলেন, এই লোক 3টি কি ইচ্ছে করে গুলি ছোড়ে না স্ত্রীলোকটি খুন হওয়ার রাগের মাথায় গুলি ছোড়ে? এরা আমার এক অনুচরকে হত্যা করেছে। এরা দলত্যাগী। কনওয়ে তখন কাত হয়ে বলেন, আপনি কি বোঝাতে চাইছেন কর্নেল হ্যামিল্টন? আমরা কোনো অফিসার বা ভদ্রলোকের বিচার করছি না। বিচার করছি 3 জন পলাতকের। ওদের দিকে একবার তাকান তো। এদের সৈনিক বললে সৈনিক নাম অপবিত্র করা হয়। ওয়েন তখন চেঁচিয়ে বলে ওঠেন, আমার সৈনিকদের নাম করে কর্নেল কনওয়ে যদি কোনো ব্যক্তিকে আঘাত করতে চান তো তিনি আমার সঙ্গে মোকাবেলা করতে পারেন। এরা সৈনিক কিনা? ভদ্রমহোদয়গণ, ওয়াশিংটন শান্তভাবে বলে ওঠেন। কর্নেল মুখোমুখি দাঁড়িয়ে ওয়েন রাগে কাঁপতে থাকে। ওয়াশিংটন বলেন, শান্ত হয়ে বসুন জেনারেল ওয়েন, আত্মবিস্মৃত হবেন না।
হ্যামিল্টন বলেন, কর্নেল কনওয়ে যদি কোনো মন্তব্য করতে চান তো ব্যক্তিগতভাবে আমি তার সবকটির জবাব দিতে পারবো। এদের মতো কম করেও 5,000 লোক আছে এই ছাউনিতে। তাদের যদি আমি সৈনিক নামে ডাকতে না পারি তো আমি আমার সামরিক পদ ত্যাগ করব। ওয়াশিংটনের কণ্ঠস্বর হিমশীতল। তিনি বলেন, মিস্টার হ্যামিল্টন, ব্যক্তিগত আলোচনার জন্য আপনি আদালতে উপস্থিত হননি। আপনার বক্তব্য যদি শেষ হয়ে গিয়ে থাকে বলে মনে করেন তো আদালত আপনাকে চলে যাওয়ার অনুমতি দিচ্ছে। হ্যামিল্টন ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকেন। আমার একবার মনে হয় তিনি বেরিয়ে যাবেন। তারপর তিনি বলেন, বিনীতভাবে আমি আপনার কাছে মার্জনা চাইছি স্যার। এই লোক তিনটির ব্যাপারে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমাকে এদের অধিকার রক্ষার জন্য বলা হয়েছে। আমার বিশ্বাস সেটাই আদালতের কর্তব্য। ওয়েন বলেন, ইয়োর এক্সেলেন্সি, আমি মিস্টার হ্যামিল্টনের সুরে সুর মেলাচ্ছি। আমিও মার্জনা চাইছি। বলে যান মিস্টার হ্যামিল্টন, ওয়াশিংটন সংক্ষেপে বলেন। হ্যামিল্টন বলেন, মিস্টার ম্যাকলেন, কেউ যদি আপনার স্ত্রীকে গুলি করে এবং আপনার হাতে যদি গুলি ভরা বন্দুক থাকে, আজ সেই অপরাধীকে যদি সামনে দেখতে পান, তাহলে কি করবেন আপনি? ম্যাকলেন চুপ করে দাঁড়িয়ে থাকে। ওয়াশিংটন বলেন, এই প্রশ্নের জবাব ক্যাপ্টেন ম্যাকলেন দেবেন না। আপনি যদি প্রাসঙ্গিক ঘটনার মধ্যে থাকতে না পারেন তো আমি সাক্ষীকে বিদায় করে দেব মিস্টার হ্যামিল্টন। কিন্তু ইওর এক্সেলেন্সি, আসল ঘটনাটা কি? আমি প্রমাণ করেছি যে ক্যাপ্টেন ম্যাকলেনের লোকজন অপ্রয়োজনে প্রথমে গুলি করেছে। এই লোকগুলো পালিয়ে যেতে পারত। মিস্টার ম্যাকলেনও স্বীকার করেছেন কথা। কিন্তু মেয়েটিকে গুলিবিদ্ধ দেখেই লর্ড স্টার্লিং তখন বিরক্তভাবে বলেন, আপনি কি সাধারণ এক শিবির সঙ্গিনীকে অফিসারের স্ত্রীর সঙ্গে তুলনার যোগ্য বলে মনে করেন? তা যদি হয় স্যার, তাহলে বিচার সভায় একলা আমি অসম্মান বোধ করব না। এমন কোনো তুলনা আমি করিনি স্যার। তবে লর্ড স্টার্লিং যদি ঝগড়া করতে চান তো আমি আপনাকে আর সাবধান করে দেব না মিস্টার হ্যামিল্টন, ওয়াশিংটন সংক্ষেপে জানান। আমি দুঃখিত স্যার, আমাকে জেরা করবার অনুমতি দিন। বেশ। মিস্টার ম্যাকলিন, মেয়েটির মৃত্যুতে পলাতকদের মধ্যে কেউ কি শোকের লক্ষণ প্রকাশ করেছিল? মনে হয় একজন করেছিল। সে কি করেছিল বলুন তো? যারা তাকে ধরেছিল তাদের হাত ছাড়িয়ে সে স্ত্রীলোকটির কাছে ছুটে যায়। কে সে বলতে পারেন? না। আচ্ছা, এই লোকটার দিকে একবার তাকান তো মিস্টার ম্যাকলিন। কর্নেল কনওয়ে বলেছেন যে এরা সৈনিক নাম কলঙ্কিত করেছে। স্পষ্টই দেখা যাচ্ছে যে এরা অর্ধভুক্ত এবং অর্ধনগ্ন। 2-3 জনের হাত ছাড়িয়ে যেতে পারে এমন জোর এদের কারো আছে বলে মনে হয় না। প্রবল উত্তেজনার বশেই এদের পক্ষে এমন জোরের কাজ করতে যাওয়ার চেষ্টা করা সম্ভব। আচ্ছা মিস্টার ম্যাকলিন, আপনি কি স্বীকার করবেন যে এদের উত্তেজনা খুবই প্রবল ছিল? জানি না, কিন্তু জানতে আপনাকে হবে। নিজের চোখে আপনি সবকিছু দেখেছেন। তাহলে আমি মেনে নিচ্ছি। ধন্যবাদ। ব্যাস এই পর্যন্তই মিস্টার ম্যাকলিন। আদালত আমাকে যাবার অনুমতি দিচ্ছেন কি? ম্যাকলিন জিজ্ঞেস করে। তখন ওয়াশিংটন জিজ্ঞেস করেন, আর কেউ মিস্টার ম্যাকলিনকে কোনো জেরা করবেন? কোনো জবাব পাওয়া গেল না। আপনি যেতে পারেন, আবার তিনি বললেন। ম্যাকলিন লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে যায়। ধীরে ধীরে হেঁটে আবার জানলার কাছে যান হ্যামিল্টন। গোটা ঘরটা নীরব। নিঃশব্দে ঘরে ঘড়ির টিক টিক শব্দ ড্রাম বাজনার মতো লাগছে। ওয়াশিংটন বলে ওঠেন, আপনার কোনো সাক্ষী আছে মিস্টার হ্যামিল্টন? আদালত আসামিদের জেরা করবার অনুমতি দেবেন কি? আমাদের দেখিয়ে হ্যামিল্টন জিজ্ঞেস করেন। বেশ। হ্যামিল্টন তখন আমার নাম ধরে ডাকেন। আমি উঠে দাঁড়াই। কেন্টন আর চার্লি কৌতূহলী চোখে আমার দিকে তাকায়। এগিয়ে এসো, মার্কার বলেন। আমি টেবিলের কাছে এগিয়ে যাই। তোমার নাম অ্যালেন হেল? হ্যাঁ স্যার। রেজিমেন্টের নাম? 14 নম্বর পেনসিলভানিয়া। তুমি পেনসিলভানিয়ার লোক? না স্যার, আমার জন্ম নিউ ইয়র্কে। নিউ ইয়র্কের কোথায়? মোহক উপত্যকায়। সেইখানে বরাবর বাস করতে? সেখানে এবং হ্রদ অঞ্চলে। হ্রদ অঞ্চলটা কোথায়? পশ্চিমে, ফিঙ্গার হ্রদের কাছাকাছি। আমরা তাকে ভ্যালি বলে ডাকি। তোমার বয়স কত? 21 বছর। পল্টনে কবে ভর্তি হয়েছ? 1775 সালে মে মাসের শেষের দিকে। 2.5 বছরের মতো কাজ করেছ তাহলে। আচ্ছা, নাম লিখিয়েছিলে কতদিন আগে? প্রায় 3 বছর আগে। পল্টনের চাকরির মেয়াদে যখন আর মাস কয়েক বাকি আছে তখন পালালে কেন? আমি মাথাটা ঝাঁকিয়ে নিই। কেমন যেন জমাট পাথা ভারী ভারী লাগে।
আমি যে এখানে দাঁড়িয়ে আছি, অফিসাররা রয়েছেন গোল টেবিলের চারপাশে, এবং হ্যামিল্টন যে বিঘ্নি চোখের লম্বা পাতার আড়াল থেকে আমাকে লক্ষ্য করছেন, এসব যেন আস্তানার বাঙ্কে শুয়ে স্বপ্ন দেখার মতো মনে হয়। ভেবেছিলাম ফৌজ ছেড়ে বাড়ি চলে যাব, আমি বলি। কিন্তু কেন? ভাবলাম এই শীত আর কাটাতে পারবো না, তাই পালাবো বলে মতলব করি। এই নরকের মধ্যে আর ভালো লাগছিল না, তাই ভ্যালি অঞ্চলের জন্য মনটা আনচান করছিল। ভাবলাম ওখানে চলে যাব। অনেক লোকই তো ছেড়ে যাচ্ছিল, এবং গুজব রটে যায় যে বসন্তকালে পল্টনের অস্তিত্ব আর থাকবে না। মোহক উপত্যকায় পৌঁছাতে পারবে বলে আশা ছিল। আমি মাথা নেড়ে সায় দিই। অর্থপূর্ণভাবে হ্যামিল্টন আমার পায়ের দিকে, আমার ছেঁড়া খোড়া জামা কাপড়ের দিকে তাকান। বলেন, যখন তুমি পল্টনে ভর্তি হও, তখনই কি পেনসিলভানিয়ার রেজিমেন্টে ঢুকেছিলে? না স্যার, বোস্টনের বাইরে খুব সামান্যই পেনসিলভানিয়ার লোক আছে। আমি 4 নম্বর নিউ ইয়র্ক রেজিমেন্টে ভর্তি হয়েছিলাম। সে রেজিমেন্ট এখন কোথায়? ধ্বংস হয়ে গেছে, আমি জবাব করি। তুমি কি বলতে চাও যে তুমি ছাড়া আর একজনও বেঁচে নেই? আরও 5 জন আছে। 4 নম্বর নিউ ইয়র্ক রেজিমেন্ট থেকে কেউ ভেগেছে? সামান্য জনা কয়েক। বাকি আর সবাই কোনো না কোনো যুদ্ধে মারা গেছে। বুঝলাম। আচ্ছা, তোমরা 3 জন যখন পালালে, তখন সঙ্গে একজন মেয়ে নেবার সিদ্ধান্ত করলে কেন? তোমার কি কথা ভেবেছিলে তোমরা যে দীর্ঘ পথ তোমরা একসঙ্গে চলবে, মেয়েটিও অতটা পথ যেতে পারবে? কোনো মেয়ে যে অতটা পথ যেতে পারবে, এ কথা আমি বিশ্বাস করিনি। তাছাড়া ইদানিং তার গায়ে তেমন জোরও ছিল না। তাহলে তাকে সঙ্গে নিলে কেন? সে যেতে চাইল বললে যদি তাকে না নিয়ে যাই তো সে আত্মহত্যা করবে। সে কি তোমার স্ত্রী? না, সে আমার স্ত্রী নয়। ছাড়া ছাড়া ভাবে বলি আমি। মেয়েটি শিবির সঙ্গিনী। তবু সে তোমায় এত ভালোবাসত যে তুমি ছেড়ে গেলে সে আত্মহত্যা করত? হ্যাঁ। আচ্ছা, সেদিন সকালবেলায় তোমাদের যখন গ্রেফতার করা হলো, তখন কোথায় ছিলে তোমরা? নরিস টাউনের পথ ধরে যাচ্ছিলাম। যেতে যেতে ক্যাপ্টেন ম্যাকলেনের লোকজনের আসতে দেখলে, কেমন তো? আচ্ছা, প্রথমে এদের চিনতে পেরেছিলে? তাদের নম্বর দেখে বুঝেছিলাম যে তারা পল্টনেরই লোক। তখন কি করলে? বনের আড়ালে ঢুকবো বলে মাঠ দিয়ে দৌড়তে লাগলাম। মাঠ পার হবার সময় তোমরা একসাথে ছিলে? বেশ পড়ে যায়। আমি তাকে ধরে তুলেছিলাম। চার্লি আর কেন্টন 10-12 পা সামনে ছিল। তারা এড়িয়ে যেতে পারত? দেরি না করলে পারত। কি হলো তখন? অশ্বারোহীদের জন কয়েক মাটিতে নেমে পড়ে। তারপর এক ঝাঁক গুলি ছোড়ে আমাদের দিকে। বেসের গায়ে বুলেট লাগে এবং সে আমার হাত থেকে পড়ে যায়। গুলি করবার আগে অশ্বারোহীদের কেউ কেউ মাটিতে নেমেছিল, তাক করে গুলি ছোড়ে? বলতে পারবো না। গুলির টিপ ওদের ভালো নয়। হ্যামিল্টন হাসেন। তারপর ইচ্ছে করে মুখ গম্ভীর করেন। বলেন, তোমরা কি করলে তখন? বেসের গায়ে গুলি লেগেছে দেখে আমি বোধহয় ক্ষেপে যাই। মনে হয় তখন আর কোনো জিনিসের পরোয়া ছিল না, তাই বন্দুক তুলে গুলি করি। কেন্টন আর চার্লিও করে। মনে হয় সবাই আমরা পাগল হয়ে গিয়েছিলাম। ফিরে যাবার কথা ভেবে মাথা বিগড়ে গিয়েছিল। গুলি করবার সময় তোমরা তাক করেছিলে? যতদূর মনে পড়ে, না। যেমন বন্দুক ধরেছিলাম সেইভাবেই গুলি করেছিলাম। ওরাও তাই করেছিল। কারা, তোমার বন্ধুরা? হ্যাঁ। ধন্যবাদ। ব্যাস, আর বলতে হবে না। আমি আমার চেয়ারে ফিরে আসি এবং ধপ করে বসে পড়ি। কেন্টন আর চার্লি পাথরের মূর্তির মতো বসে আছে। নাক বরাবর চেয়ে আছে এবং কোনো দিকেই তাকাচ্ছে না। আমার দিকেও তাকায়নি। হ্যামিল্টন তখন চেয়ারের দিকে ফেরেন। বলেন, মাননীয়গণ, আর আমার বেশি কিছু বলবার নেই। এরা দলত্যাগী বটে, কিন্তু খুনি নয়। রাষ্ট্রদ্রোহিতার অপরাধ এরা করেনি। ক্ষেপে গিয়ে গুলি করেছে। এদের অপরাধ পূর্বপরিকল্পিত বা স্বেচ্ছাকৃত নয়। কি দুর্ভোগ এরা ভুগছে আপনাদের কাছে তা বলাই বাহুল্য। ভগবান সাক্ষী, আপনারা সকলেই তা জানেন। এবারকার শীত সত্যি নরক সৃষ্টি করেছে। আমরা পাথুরে বাড়িতে থাকি, খাই, মদ্যপান করি, ঘুমোতে পারি এবং ভালো জামা কাপড় পরি। কিন্তু আপনারা দেখেছেন কেমন করে জানোয়ারের মতো এরা নিজেদের আস্তানায় ঘাড় গুজে থাকে। সবই জানেন আপনারা। ওয়াশিংটন বলল,
মিস্টার হ্যামিল্টন, এটা অসামরিক আদালত নয়। সামরিক অপরাধের জন্য আমরা এদের বিচার করছি। এদের পক্ষে গুলি করে হত্যা করা বিদ্রোহের শামিল। কিন্তু আত্মরক্ষার জন্য সে কাজ এদের করতে হয়েছে। মানবতার বিধানে এরা নির্দোষ। সপ্তাহের পর সপ্তাহ এরা উপোস করেছে। কারো মাথাও ঠিক ছিল না। তাহলেও এরা খুন করেছে। মাননীয়গণ, আমি আদালত নই। আমি শুধু ওকালতি করতে পারি। তবে এটুকু বলতে পারি যে এদের অবস্থায় পড়লে আমিও এই করতাম। জানলার পাশে গিয়ে তিনি চেয়ারে বসে পড়েন এবং বাইরের দিকে চেয়ে থাকেন। টেবিলে বসা সেনানীরা তখন চাপা গলায় আলোচনা শুরু করেন। ওয়েনের কথা কানে আসে। বলছেন, সৈনিক নিয়ে আপনি কারবার করছেন না স্যার, করছেন আস্ত জানোয়ারে পরিণত হওয়া মানুষদের নিয়ে। কোনো শৃঙ্খলা নেই। এ বারুদের পিপে নিয়ে খেলা করার শামিল। যদি এই অবস্থাও হয় তাহলেও আমি একই বিচার করব। যদি একজন সৈনিকও থাকে তো তাকে আমার অধীনে থাকতে হবে। লর্ড স্টার্লিং, আমি হলে কাউকেই রেহাই দিতাম না। আচ্ছা করে হিজ ম্যাজেস্টির বাহিনীর মতো এদের শিক্ষা দিয়ে দিতাম। সেই মহামান্য রাজা কিন্তু আমার পল্টন পরিচালনা করছেন না লর্ড স্টার্লিং। ওয়াশিংটন ফোরন কাটেন। স্বপ্নাবিষ্টের মতো নিশ্চল হয়ে বসে আছে কেন্টন আর চার্লি। এই সামরিক বিচার সম্পর্কে তাদের কোনো আগ্রহ আছে বলে মনে হয় না। দুজনেই শূন্য দৃষ্টিতে চেয়ে আছে। আমি ঘড়িটার টিকটিক শুনছি। চেয়ে আছি দোলকটার দিকে। প্রতিটি মুহূর্তের শব্দ শুনছি। কেমন ক্লান্ত, ঝিমুঝিমু লাগছে। ঘুমাবার জন্য আইঠাই করছে মন। ধীরে ধীরে ঘরটা গরম হয়ে উঠছে। মেঝে একটা কম্বল বিছানো। ইচ্ছা হয় কম্বলের ওপর হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়ি। চোখের অর্ধেকটা বুজে থাকি। মৌমাছির গুনগুনানির মতো চাপা কথার গুঞ্জন কানে আসে। হঠাৎ ওয়াশিংটনের ভরাট গলা শুনে চমকে উঠি। তিনি বলেন, মিস্টার হ্যামিল্টন, 3 জনের মধ্যে কে ম্যাকলেনের সৈনিকটিকে খুন করেছে খোঁজ নিয়ে দেখুন তো। হ্যামিল্টন আমাদের দিকে ফেরেন। কেন্টন উঠে দাঁড়ায়, হেরে গলায় বলে, আমি। দুরাগত কণ্ঠের মতো চার্লির গলা কানে আসে। ডাহা মিথ্যে কথা। আমিও চিৎকার করে বলে উঠি, মিথ্যে করে বলছে। হঠাৎ বুঝতে পারি আমি চেঁচিয়ে বলছি, কি আসে যায়? কে খুন করেছে জানতে চান? আপনারাই আমাদের এই জানোয়ার বানিয়েছেন। জীবনটা প্রহসনে পরিণত করেছেন। জীবনের কিছুই মানে নেই এখানে। আছে শুধু মৃত্যু, শুধু মৃত্যু। কবর দেবার ব্যবস্থাও আপনারা করেন না। গাছের গুঁড়ির মতো বরফের ওপর পাঁজা করে রাখেন। হঠাৎ সম্বিত ফেরে। বুঝতে পারি বসে বসে নির্বোধের মতো হিহি করে হেসে চলেছি। কেন্টন আমায় জড়িয়ে ধরে, ফিসফিস করে বলে, আনেন, শান্ত হও, শান্ত হও। চার্লি স্পষ্টভাবেই বলে, গোল্লায় যান। আপনারা সবাই জাহান্নামে যেতে পারেন। এখানে বসে বসে মনে হয় আমি যেন তাদের থেকে অনেক দূরে, কোনো ব্যথা বা তার অনুভূতি অনেক বাইরে চলে গেছি। ওরা খানিকটা অবাক হয়ে পড়ে। পুতুলের মতো টেবিলের পাশে নিশ্চুপ হয়ে বসে থাকে। হ্যামিল্টন মুখ কোঁচকায়, লোপ পায় তার বালকের মতো মুখের ভাব। ওদের বাইরে নিয়ে যান মিস্টার হ্যামিল্টন। নিরুত্তেজ ক্লান্ত স্বরে ওয়াশিংটন বলেন। আমরা উঠে দাঁড়াই। হ্যামিল্টন দরজা দিয়ে আমাদের নিয়ে বেরিয়ে আসেন। প্রহরীরা আমাদের ঘিরে ধরে এবং হ্যামিল্টন আমাদের পাশের ঘরে নিয়ে যান। বলেন, এখানে বসো। আর দাঁড়িয়ে থাকবার দরকার হবে না। আমি ফিরে যাচ্ছি। হয়তো আমাকে আরও কিছু বলতে দেবেন, ঠিক বলতে পারি না। পকেট থেকে একটা পাইপ এবং একটা ছোট্ট তামাকের থলি বার করে টেবিলের ওপর রেখে বলেন, ইচ্ছে করলে খেতে পারো। হ্যামিল্টন ঘর থেকে বেরিয়ে যান। হাত পা ছড়িয়ে বসে আমরা পরস্পরের মুখ চাওয়াচাই করি। চার্লি বলে, অনেক বকর বকর। আমার ভয় হচ্ছে, আমি বলি। হায় ঈশ্বর! ফাঁসিতে মরা বড় কষ্টের, কেন্টন বলে। ফাঁসিতে মরতে হবে এ কথা কোনোদিন কল্পনাও করিনি। এই ভীষণ ঠান্ডায় ফাঁসিতে ঝুলে থাকা যে কি ভয়ানক। ফাঁসি নাও হতে পারে। না, মনে মনে ফাঁসি দেবে বলেই ঠিক করে রেখেছে। হ্যামিল্টন লোকটা আমাদের জন্য খুব বলেছে। এত সময় যে বলবে আমি ভাবতেই পারিনি। বোধহয় ম্যাকলেনকে ঘৃণা করে। বেশ ভালো কথাই বলেছ। আবার আমরা পরস্পরের দিকে তাকাই, নীরবে চেয়ে থাকি একদৃষ্টে। তারপর হঠাৎ চোখ ঘুরিয়ে যায় যেদিকে খুশি তাকাই। পাশের ঘরে বসেও যেন ঘড়ির টিক টিক শুনতে পাচ্ছি বলে মনে হয়। ঘড়িতে আমাদের চলা দেখতে ভারী মজা লাগে।